কলকাতা বন্দরের জমি বেদখল, 170.4 একর জমি দখলের অভিযোগ সামনে আসছে। সংসদের দাবি করেছেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, সংসদে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছে? দেখো, যে প্রসঙ্গ উল্লেখিত হয়েছিল তার মধ্যে ছিল হচ্ছে যে কলকাতা বন্দরের যে জমি রয়েছে সেই জমির ব্যবহার কিভাবে করা হবে এবং সেই জমির ব্যবহার করে কি পরিমাণ অর্থ কলকাতা বন্দর আয় করতে পারে তারই একটি পরিসংখ্যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের তরফ থেকে উল্লেখিত করা হয়েছে। এবং সেখানে তারা বলছেন তাদের হাতে যে পরিমাণ জমি রয়েছে সেই পরিমাণ জমির মধ্যে প্রায় 170 একরের কাছাকাছি জমি রয়েছে, যে জমিগুলো জবরদখল হয়ে রয়েছে এবং 706 জন এই জবরদখল করে রয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে জবরদখলকারীদের যদি সম্পূর্ণভাবে সরিয়ে দিতে পারা যায় এবং যদি পুরোপুরিভাবে বন্দরের হাতে সেই জমি চলে আসে তাহলে সেখান থেকেও জমিকে বৈধভাবে লিজ দিয়ে তারা অর্থ আয় করতে পারেন। এবং একটা পরিসংখ্যান তারা দিয়েছেন, সেখানে তারা উল্লেখ করেছেন যে গত 5 বছরে প্রায় জমি লিজ দিয়ে প্রায় 3000 কোটি টাকারও বেশি আয় করতে পেরেছে কলকাতা বন্দর, যেটা কলকাতার মতো নদী বন্দরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য যে বহু জায়গাতে জবরদখল সরাতে গিয়ে বেশ সমস্যার মধ্যে পড়তে হয় এবং জবরদখলকারীরা যে ধরনের আচরণ করেন তাতে বন্দরের কর্মীদেরকেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বেশ, ভুটানের নদীর জলে ভাসে উত্তরবঙ্গ, তাই ইন্দো ভুটান রিভার কমিশন চাই রাজ্য। এতেও না করে দিল কেন্দ্র। ঘাটালের পরে এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না, রাজ্যসভায় তৃণমূল সাংসদের প্রশ্নে জানিয়ে দিল জলশক্তি মন্ত্রক। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্র। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও কেন্দ্রের না। ভুটানে বৃষ্টি হলেই ভাসে উত্তরবঙ্গ, প্রতি বছর দুর্ভোগ চরমে ওঠে। উত্তরবঙ্গকে বাঁচাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। এ নিয়ে সোমবার রাজ্যসভায় প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব ভাবনা চিন্তায় নেই। আমি জানতে চেয়েছিলাম যে সরকার ইন্দো ভুটান কমিশন করবেন কি করবেন না, করতে চাইছেন কিনা। পরিষ্কার, মানে যে ঔদ্ধত্যের সঙ্গে জবাব দিয়ে দেওয়া হয়েছে ওই এক কথায় না, কোনো প্ল্যানিংই নেই করা। নির্বাচিত মুখ্যমন্ত্রী বারবার দাবি করছেন, চিঠি লিখছেন প্রধানমন্ত্রীকে, বিধানসভার রেজলিউশন করছে, সরকারের কোনো হেলদোল নেই। ইন্দো ভুটান রিভার কমিশন কতটা গুরুত্বপূর্ণ গত বছর নীতি আয়োগের বৈঠকে তা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকবার কেন্দ্রকে রাজ্য চিঠি পাঠিয়েছে বলেও দাবি। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাশ হয় এ রাজ্যের বিধানসভায়। এই রিভার কমিশন তৈরির বিষয়েই এবার না করে দিল কেন্দ্র। আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, তাহলে ইন্দো ভুটান রিভার কমিশন কেন হবে না? এত এত জনপ্রতিনিধি এখান থেকে আশীর্বাদ পেয়েছে, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের জনপ্রতিনিধি, রাজ্যের জনপ্রতিনিধি, সেখানে আমাদের কেন্দ্রীয় সরকারের এই অবদান, মানে বারবার করে এটা প্রমাণ হচ্ছে যে কেন্দ্র সরকার বাংলা বিরোধী। ভারতের প্রতিবেশী দেশ ভুটান। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়ি দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতির মতো নদী। অন্যদিকে আলিপুরদুয়ারের উপর দিয়ে গিয়েছে তোরসা, রায়ডাক, সংকোচ, কালজানি। ভুটানে বৃষ্টি হলে এই নদীগুলি ফুলে ফেঁপে ওঠে, ভাসিয়ে দেয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতেই ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য সরকার, যা তৈরি হলে ভুটানে রেইন গেজ স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। এরকম গুরুত্বপূর্ণ ইন্দো ভুটান রিভার কমিশন তৈরিতেই না করে দিল কেন্দ্র। এটা সদর্থক পদক্ষেপ নয়। যে কোনো আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে সমস্ত দেশের মধ্যে দিয়ে নদীগুলি প্রবাহিত হয় সেই দেশগুলির মধ্যে একটা বোঝাপড়ার প্রয়োজন। যদি না হয় তো সমন্বয়ের অভাব হবে, হঠাৎ করে হরপাবার নেমে আসবে।
গত জুন মাসে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেয় জলশক্তি মন্ত্রক। এবার ইন্দো ভুটান রিভার কমিশনেও না। বাংলার ওপর বিমাতৃসুলভ অ্যাটিটিউড এদের প্রধান, সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভাগ নেই। বাংলার হলেই তার প্রতি তারা স্টেপ মাদারলি অ্যাটিটিউড করে। আমরাও এটা চাই যে যদি ইন্দো ভুটান যদি রিভার কমিশন হয় তাহলে সকলেরই লাভ হবে। শুধু একটা মাইলেজ পাওয়ার জন্য, ভোটের রাজনীতি করার জন্য তারা সবসময় যখনই বর্ষার সময় আসে তখন এটা মনে পড়ে যে না ইন্দো ভুটান নদীর কমিশন হওয়া উচিত। রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে প্রস্তাবটা পাঠাক। রাজ্য বিধানসভাতেও এই প্রস্তাব সংক্রান্ত আলোচনাতে শাসক বিরোধী উভয় পক্ষই একটা বিষয়ে সমর্থন জানিয়েছিল যে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার জন্য তাদের জীবন যাতে বিপন্ন না হয় সে কারণে তারা কেন্দ্রের কাছে দরবার করতে চায় এই রিভার কমিশন নিয়ে। তবে যেভাবে একেবারে সংসদের মধ্যে কেন্দ্রের তরফ থেকে সরাসরি না বলে দেওয়া হয়েছে তাতে আদেও বিপন্ন ডুয়ার্সকে বাঁচানোর জন্য এই রিভার কমিশন আদেও গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে ফের নতুন করে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ তুলছেন। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। টানা বৃষ্টি, নাগারে বৃষ্টি আর তার জেরে মালদার ছবি আপনাদেরকে দেখায়। দেখুন মালদায় বাঁধ ভাঙলো। ভূতনির দক্ষিণ চণ্ডীপুরে বাঁধ ভেঙে গেছে, যার জেরে গ্রামে ঢুকছে গঙ্গা ফুলাহার নদীর জল। জলমগ্ন নদী পাড়ের একাধিক গ্রাম, বিপদ সীমার উপর দিয়ে বইছে গঙ্গা। প্রতিনিধি সেবক আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, স্থানীয়রা এই পরিস্থিতি কিভাবে সামাল দিচ্ছেন আর প্রশাসনের তরফ থেকেই বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে এক নাগারে বৃষ্টি, গত কয়েকদিন ধরেই নদীর জল খুঁজছিল। এই অবস্থায় আজকে সকাল 6:15 নাগাদ মানিকচকের ভর্তি দক্ষিণ চণ্ডীপুর এখানে নবনির্মিত যে বাঁধ অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল সেচ দপ্তরের তরফ থেকে, সেই বাঁধের বেশ কিছুটা অংশ জলের স্তরে ভেসে যায়। এরপরে কিন্তু দক্ষিণ চণ্ডীপুর এলাকায় হু করে ঢুকছে গঙ্গা ও ফুলার নদীর জল, যার ফলে আগামীতে তোমার উত্তর চণ্ডীপুর হিরানন্দপুর পঞ্চায়েত এলাকাও প্লাবিত হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অনেকেই কিন্তু উঁচু জায়গায় সরে গিয়েছেন, কারণ গত কয়েকদিন ধরেই পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছিল। আর প্রশাসন জানিয়েছে যেসব মানুষ নিচু জায়গায় রয়েছেন বা যে সমস্ত মানুষের ঘরে ঘরে জল ঢুকছে তাদেরকে সরানোর উদ্যোগ শুরু হয়েছে। বেশ কিছু মানুষকে ইতিমধ্যেই সরানো হয়েছে, ত্রাণ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি যে এলাকায় বাঁধ ভেঙে গেছে সেখানে কোনোভাবে কোন রকম কাজ জরুরি ভিত্তিতে ভূতনিরটা এই ছবি আমরা দেখলাম টানা বৃষ্টি, নাগারে বৃষ্টির জেরে। আর আরামবাগের কি পরিস্থিতি দেখুন। আরামবাগ, সেখানে জমা জল নামলেও কিন্তু চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ জমা জলে খেতেই ফসল পচে যাচ্ছে। জমা জলে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা ধানের চারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, একদিকে অতিবৃষ্টি আর অন্যদিকে ডিবিসি ছাড়া জল, যার জেরে চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। শুভদীপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শুভদীপ, কৃষকদের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে, কারণ তাদের তো মাথায় হাত? একেবারেই মাথায় হাত, কারণ বর্ষার সময় চাষে কিন্তু খরচটা কম হয়, সেই কারণেই বর্ষার চাষটা কিন্তু প্রত্যেক চাষি করেন। এবার যে অবস্থা হয়েছে, ধানের চারা সদ্য রোপণ হওয়ার পরেই কিন্তু বন্যা হয়, অতিবৃষ্টি হয় এবং ডিবিসি ছাড়া জলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়। বিঘার পর বিঘা চাষের জমি বেশ প্রায় এক সপ্তাহ ধরে জলমগ্ন থাকে, ফলে সদ্য রোপণ হওয়ার তরফ থেকে কোনো আশ্বাস? শুভদীপ, অবশ্যই প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যেহেতু রাজ্য সরকারের শস্য বীমা রয়েছে, সেই বীমার আওতায় চাষিদের আনা হচ্ছে এবং সরকারি তরফ থেকে কিন্তু ক্ষতির যে পরিমাপ, সেই পরিমাপ করে পাঠানো হয়েছে রাজ্যে। বেশ, ধন্যবাদ শুভদীপ।